পত্রিকার নোয়াব ইটিভি নিয়ে তারা কথা বলছেন, এটাও আমার কাছে খুব একটু কেমন জানি একটু বিসদৃশ্য মনে হচ্ছে। যাই হোক, তবে সবচেয়ে বড় জিনিস যেটি ইটিভি বা ইটিভিকে দিয়ে তো আপনি বলতে পারবেন না যে ইটিভির যে ঘটনাটি সেই ঘটনাটি ইটিভিতে বন্ধ হয়নি, ইটিভিকে বন্ধ করা হয়নি, ইটিভির মালিককে হয়তো একটা ভিন্ন মামলায় দেওয়া হয়েছে, কিন্তু ইটিভিকে বন্ধ করা হয়নি। যে ইটিভি বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে না, সেটা আরেকটা হতে পারে। আমার মনে হয় কিন্তু আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে মিডিয়া কিন্তু এখানে আমি কতগুলো রেজওয়ান সিদ্দিকী এবং আমাদের নাইম বলেছে। ইকবাল ভাই, আমরা তাহলে একটা বিরতি নিয়ে আসি। আমরা বিরতি নিয়ে আসি, বিরতির পর আপনি কন্টিনিউ করবেন এবং ডক্টর রেজওয়ান সিদ্দিকী এখানে আছেন, তিনি দিনকাল পত্রিকাটি সম্পাদনা করছেন এই মুহূর্তে। আপনি যদি একটু বলেন যে দিনকাল পত্রিকায় কোনো কিছু লিখতে, কোনো কিছু ছাপাতে আপনি কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণের সম্মুখীন হচ্ছেন কিনা, আজকে এখানে বলতে এসে আপনার কোনো ধরনের নিয়ন্ত্রণের মধ্যে আপনি আছেন কিনা। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের দর্শকরা, আমরা যখন বিরতিতে ছিলাম, বিরতির আগে আপনি বলছিলেন জনাব ইকবাল সুমন চৌধুরী, কিন্তু আমাদের দর্শকরা বলছেন যে যদি সরকার নিরাপত্তা নিশ্চিতই করে বা এত নিরাপত্তার মধ্যে যে রিয়াজ রহমান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি গুলিবিদ্ধ হলেন, সেইটা কিরকম ঘটনা হলো এবং আপনি এর জন্য দুঃখ প্রকাশ করবেন কিনা বা আপনি এই ব্যাপারটা নিন্দা জানাবেন কিনা। যে কোনো নাগরিক যদি গুলিবিদ্ধ হয় বা আহত হয়, তার জীবনের নিরাপত্তার উপরে হুমকি আসে, সেখানে কিন্তু আরেকজন নাগরিক হিসেবে অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করতে হয় এবং আমাদেরকে উদ্বেগ প্রকাশ করতে হয়। এই ধরনের ঘটনা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। কিন্তু পাশাপাশি আমি বলতে চাই, শুধু রিয়াজ রহমান সাহেব কেন, রিয়াজ রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঠিক আছে। একজন সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করছে, অগ্নিদগ্ধ হচ্ছে, বাসে পুড়িয়ে মারা হচ্ছে, একজন শিক্ষিকা যে নোয়াখালীতে মারা গেল, তাদেরও তো জীবনের মূল্য আছে, তাদের পরিবারের কাছে তাদেরও একটা অধিকার আছে। তো সেগুলো আমাদেরকে আজকে নিন্দা জানাতে হবে যে আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনাই চাই না যেখানে রিয়াজ রহমান সাহেব সহ যতজন মারা যাচ্ছেন অথবা আহত হচ্ছেন, অগ্নিদগ্ধ হচ্ছেন, এই ঘটনাগুলোকে আমরা সবাই পরিহার করা উচিত। এবং রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য। তো সেখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অবরোধের কথা আপনি বলছেন, আমাদের ভাই রেজওয়ান এবং নাইমুল বলেছেন। দেখুন, যখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকে, এক ব্যক্তির হাতে যখন ক্ষমতা থাকে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা তাদেরকে সরিয়েছি। এবং সেই সময় কিন্তু দেখুন যে সুশীল সমাজ বলুন বা তারা সবাই কিন্তু আমরা এক ছিলাম। 90-এর আন্দোলনের কথা বলেছে, আমি তো মনে করি 90-এর আন্দোলনে ছাত্রদের আন্দোলন একটি পর্যায় পর্যন্ত ছিল, তারপরে সেই আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছে। শামসুল হক সাহেব ছিলেন অ্যাডভোকেট, শামসুল হক সাহেব ছিলেন লয়ার, আমরা সাংবাদিকরা করেছি, ডাক্তাররা করেছে, ডাক্তার মিলনের আত্মত্যাগের কথা বলুন। অর্থাৎ সুশীল সমাজ সেই সময়টাকে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা তো সুশীল সমাজ বিভক্ত, আমরা যদি কেউ এই পক্ষ থাকি, আরেক পক্ষ ওখানে। এখন নাইমুল যে বলল যে একটা তৃতীয় পক্ষ সুশীলদের দাঁড়াতে হবে, সেই সময় কিন্তু সুশীলদের পক্ষ থেকে দাঁড়ানোর একটা সুযোগ ছিল, কারণ ওই সময় কিন্তু সরাসরি দলীয়ভাবে কোনো পক্ষপাতিত্ব ছিল না, যে কারণের জন্য দাঁড়ানোর একটা সুযোগ ছিল। আজকে দেখুন আমরা যেভাবে বিভক্ত হয়ে আছি, এমনকি টক শোগুলোতেও যদি দেখেন, তা ধরুন আমি একটা সাইডে আছি, সবাই জানে আমি কি বলবো, রেজওয়ান সম্পর্কে হয়তো বলবে উনি কি বলবেন, নাইমুল সম্পর্কেও বলবে উনি কি বলবেন, আরও যারা আমরা এখানে আসি আমাদের সম্পর্কে একটা ধারণা। এটা কিন্তু আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। তার থেকে বড় জিনিসটা আমি বলবো যে দেখুন, সরকার যখন কোনো কিছু নিরাপত্তার কারণের জন্য যদি নির্যাতন নিপীড়ন করে, যেটা বলছে, সেটা কিছু ব্যক্তি কিছু দলের উপর যায়। আজকে যে এই যে অবরোধটা দেখুন, অবরোধটা কিন্তু সারা দেশের মানুষের উপরে যাচ্ছে, কিন্তু তার আগ পর্যন্ত তো বা সেটা না করে তো সরকারকে কথা শোনানো যাচ্ছে না, সভা সমাবেশ করা যাচ্ছে না। ইকবাল ভাই, আমি আরেকটা কথা বলি যে যেমন ধরুন যদি এমন কোনো দাবি থাকে যে আগামীকাল বেতন বাড়াতে হবে, তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত বেতন না বাড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো দাবি নেই। এখন যে দাবিটি আছে সেই দাবিটি হলো কি যে নির্বাচনের তো সময় আছে, নির্বাচন তো এই মুহূর্তে, সংলাপের কথা বলছে যে সংলাপটা শুরু হলে, সংলাপটা তো শুরু হবে কিসের উপরে?
প্রধানমন্ত্রী তো বলেছেন যে আপনি সহিংসতা ত্যাগ করুন এবং সংলাপ হবে। প্রধানমন্ত্রী তো এর আগেও বলেছেন। ইকবাল ভাই, গত এক বছর ওরা সহিংসতা করে নাই। না, করেনি, কিন্তু যে এইটার জন্য একটু বেনিফিট দেওয়া যায় না? যে বিষয়টি নিয়ে আলোচনা, সেই বিষয়ের সময় কিন্তু এখন না, সেই বিষয়ের সময় আসবে। আগে আলোচনা করলে অসুবিধা না, আমার কথাটা হলো 4 বছর আগে আলোচনা করে সমাধান করে রাখলাম, দেশ পিসফুল থাকবে। না, সেটি যদি হয় তাহলে তো সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হতে হবে। সেটা যদি তৈরি হয়, আমি আবার বলতে চাচ্ছি, সরকারেরও তো একটা নিজস্ব একটা তাগিদ আছে। আমরা এখানে রিকমেন্ড করতে পারি যে ইকবাল ভাই একটু প্রধানমন্ত্রীকে বুদ্ধি পরামর্শ দিবেন। ডক্টর রেজান সিদ্দিকী, আপনার কাছে দুটি বিষয় নিয়ে আসতে চাইছিলাম, যে সম্পাদক হিসেবে আপনি কোনো বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে এরকম কোনো কিছু বোধ করেন কিনা। আমাদের দর্শকরা জানতে চাইছিলেন, এবং আমি সময় টেলিভিশনের কথা বলছিলাম, একজন দর্শক স্পেসিফিক প্রশ্ন করেছেন যে রিয়াজ রহমান আহত হতে খালেদা জিয়া বিবৃতি দিলেন, অন্য মানুষের ক্ষেত্রে এটা কি হবে, আপনি যদি বলতেন। আমার কয়েকটা কথা জমে গেছে ইকবাল ভাইয়ের কথার প্রেক্ষিতে, আমি এখান থেকে শুরু করতে পারি। রিয়াজ রহমান আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, খালেদা জিয়া এর নিন্দা করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন, চেয়েছেন। দেখেন, খালেদা জিয়া সম্পর্কে আমরা এতক্ষণ বললাম যে রিয়াজ রহমান আহত হয়েছে, উনি দুঃখ প্রকাশ করেছেন, নিন্দা করেছেন, সব করেছেন। অন্যরা যে আহত হচ্ছে তার নিন্দা তিনি কেন করলেন না, এটা আমরা সমালোচনা করলাম। আমি এই স্টুডিওতে ঢোকার আগ পর্যন্ত টিভি স্ক্রলে দেখিনি যে সরকারের কোনো ব্যক্তি, সরকারের কোনো মুখপাত্র রিয়াজ রহমান আহত হওয়ার ঘটনায় বা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কোনো নিন্দা জানিয়েছে কিংবা তার প্রতি কোনো সমবেদনা জানালেন। ইকবাল ভাই নিন্দা জানায়েন নাই। ইকবাল ভাই সমবেদনা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, ঠিক আছে, উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, তা কিন্তু করেননি। ফলে এই যে আমাদের দেখবার দৃষ্টিভঙ্গি যেন এক পেশে না হয়ে যায়, আমরা যেন দুটো সাইড দেখি। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, যেটা ওই নাইম খান একটা উল্লেখ করেছিলেন যে সরকারে, আপনি বলেছেন যে মুরাদ নেই এই সরকারের কোনো আন্দোলন করা। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, তার দলের শীর্ষ নেতারা আটক, পলাতক, সব, কোনো নেতা নাই। তাহলে অবরোধটা কিভাবে চলছে আমাকে বুঝায় বলেন, কিভাবে চলছে? যদি তাদের জনগণকে জিম্মি করে, আপনি যে কথা উল্লেখ করেছিলেন যে জনগণকে জিম্মি করে তারা অবরোধের ডাক দিয়েছে, এই অবরোধে তো কোনো নেতৃত্ব দেবার কেউ নাই, ইভেন নট খালেদা জিয়া, নট ইন এ পজিশন। তিনি অবরুদ্ধ আছেন এবং ভার্চুয়ালি সেখান থেকে তেমন কিছুই করতে পারছেন না। তাহলে কে করছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে জনগণ করছে। আমি যদি একটু পাল্টা প্রশ্ন করি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে, যে জামায়াতে ইসলামী যখন হরতাল ডাকে, জামায়াতে ইসলামের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, কিন্তু ঢাকায় হরতাল হয়, কেন হয়? আপনি বলেন, জনগণ তাদের সঙ্গে আছে? আপনি কি তাই মনে করেন? ওকে, না, আপনি যদি সেটা বলেন তাহলে ঢাকা শহরে কথা আপনি ধরেন যে জামাত হরতাল ডাকলে ভয় পায়, সারা দেশে কেন ভয় পাচ্ছে? জামাত কয়টা লোক করে? জামাত ইলেকশনে 5%-এর বেশি ভোট পায় না, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড করতে কিন্তু বেশি লোক লাগে না। জামাতরে পিটাইতে কোথায় তুলে নিয়েছেন আসেন না। আমি ঠিক আছে ডক্টর সিদ্দিকী, আমি শুধু একটি কথা বলি যে শার্লি এবদু, ফ্রান্সের যে মানে ম্যাগাজিনটিতে সেই ঘটনা যারা ঘটিয়েছে তারা মাত্র 3 বা 4 জন ছিলেন, কিন্তু সে তারপরে কিন্তু দারুণ আতঙ্ক আসলে বিরাজ করছে অনেকগুলি সংবাদপত্র, তাই বলে সারা দেশে মানে খুব বেশি লোক লাগে না সারা দেশে। আমি বলছি জামাতের এটা ঠিক বেশি লোক লাগে না, খুব বেশি লোক। আমি বলছি যে জামাতের ভয়ে গোটা দেশে 16 কোটি মানুষ। আমরা একসময় কিন্তু বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমানের ভয়ে পুরো বাংলাদেশকে শঙ্কিত হতে দেখেছি আসলে। না, কিন্তু তাই বলে এই অবরোধটা চলে কিভাবে? আমি এই জায়গাটা তর্কটা কাট বাড়াবো কিনা, আমি বলছি যে সুতরাং এখানে জনসমর্থন মোটে নেই, এটা ভাববার কোনো কারণ নেই। আরেকটা যেটা, যে টেলিভিশন, ইকবাল ভাই যেটা বললেন যে টেলিভিশনের, এই জায়গাটা যদি আপনি একটু পরিষ্কার করতেন যে অবশ্যই সরকারের বিরুদ্ধে কিছু জনসমর্থন তো আছেই, কিন্তু সেই জনসমর্থনটা কি আসলে অবরোধের পক্ষেও কি জনসমর্থন আছে বলে আপনি মনে করছেন? না থাকলে হচ্ছে কিভাবে, এটা হলো আমার প্রশ্ন। ওকে, কিন্তু এখানে যে কথাটা আমরা আলোচনা করছি, ইকবাল ভাই যেটা বললেন, এবং দৃশ্য তো মনে হয় না যে কিছু হচ্ছে। দেখেন, হুট করে লাইভ প্রচার বন্ধ হয়ে গেল কেন? কোন অনুষ্ঠান যে খালেদা জিয়ার কোনো উনি কথা বলছেন বা ওনার লোক কথা বলছে বা কিছু, এই লাইভ প্রচারটা বন্ধ হলো কেন? আপনি কি স্পেসিফিক কোন ডেট বা স্পেসিফিক কোন টেলিভিশনের কথা বলবেন? আমি কিন্তু আপনাকে বলতে পারি, আমি কিন্তু আপনাকে বলতে পারি যে লাইভ হয়েছে। না, এক ধরেন যেভাবে আমরা দেখে মানুষ টেলিভিশনের সামনে হুমড়ি পড়ে, মানে যেরকম করে দেখছিল সেরকম করে হচ্ছে না, এইটা বলা হচ্ছে যে আপনারা করতে পারছেন না। আমি ঠিক, যেহেতু আমি ইলেকট্রনিক মিডিয়ার ভেতরে নেই, ফলে এটা আমি এইভাবে বলতে পারবো না। ইকবাল ভাই আরেকটা প্রশ্ন বলছেন যে নওয়াব কেন 21শে টেলিভিশনের প্রসঙ্গে কথা বলবে, এটা আমি ইকবাল ভাইকে পুনর্বিবেচনা করতে বলবো। বিকজ
সমাজের কোথাও যদি অবিচার হয় বলে কেউ মনে করে, ধরেন একটা জেলের সমাজের উপর অবিচার হয়েছে, আমি সাংবাদিক হিসেবে প্রতিবাদ করতে পারি না? অবশ্যই, অবশ্যই। অবশ্যই পারি। অবশ্যই পারি। সুতরাং অ্যাটকো আছে বলেই নবাব কথা বলতে পারবে না, না না সেটা কিন্তু আমি বলিনি। এটা হওয়া উচিত না, না। আমি কিন্তু সেটা বলিনি। আমি বলেছি যে সাধারণত কি হয় যে তাদের একটা সংগঠন আছে, প্রথম প্রতিবাদ বা প্রথম রিয়াকশনটা আসবে সেখান থেকে, না, যেহেতু তারপরে মিডিয়ার সমর্থন প্রশ্ন আসবে। এগুলো নয়, সুতরাং মিডিয়ার দায়িত্ব কিন্তু পুরাটা নবাবের নয়, না, এটাও না, আছে। না হলে সে তো কিন্তু প্রতিবাদ আমি- করতে পারে কিন্তু তার কিন্তু কিন্তু দৃষ্টিতে। ইকবাল ভাই, আমি এটাতে রেজন ভাইকে একটু সাপ্লিমেন্ট করতে চাই। এটকো মালিকদের প্রতিষ্ঠান, মালিকদের নানা ধরনের, আমি জানি না মালিকদের নবাব নানা তো ধরনের, মালিকদের নবাব নবাবের মধ্যে সম্পাদকরাও আছেন। না, সাংবাদিক নবাব মালিক- মালিকদের মালিকদের মালিকদের, প্রতিষ্ঠান। absolute নবাব- মালিকদের ওখানে তো বলা আছে প্রতিষ্ঠান। নিউজ পেপার Owners ওনার্স Association। অ্যাসোসিয়েশন। এরপরে আমি আরেকটা প্রশ্ন বলে আমার এই আপাতত